স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। এস আলম, বসুন্ধরা, বেক্সিমকো সামিট, ওরিয়ন গ্রুপ সহ দেশের অন্যতম শীর্ষ 10 ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের অভিযোগে দুদক, এনবিআর, সিআইডির সমন্বয়ে গঠন হয়েছে যৌথ অনুসন্ধান তদন্ত দল। যে দলটি পাচারের অর্থ দেশে ফেরাতে কাজ করবে। অ্যাটর্নি জেনারেল অফিসে এই যৌথ দলকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে। কার্যালয় হবে বিএফআইইউ বা বাংলাদেশ ব্যাংকে। আদিত্য আরাফাতের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাচারের অর্থ দেশে ফেরাতে মনোযোগী হয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে গঠন হয়েছে টাস্কফোর্স। সরকার পতনের পর সন্দেহজনক লেনদেন পাওয়ায় এ পর্যন্ত প্রায় ৫৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এসব অ্যাকাউন্টে জমা আছে ১৪,৫০০ কোটি টাকা। বিএফআইইউর তথ্য বলছে, দেশের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের পাশাপাশি সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যক্তি ছাড়াও ব্যবসায়ীদের একটি অংশের বিদেশে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউর কাছে এস আলম, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সামিট, ওরিয়ন গ্রুপ, নাসা, শিকদার গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাসখানেক পরই এদের বিরুদ্ধে দুদক, সিআইডি আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছিল। সম্প্রতি গুরুত্ব বিবেচনা করে দুদক, সিআইডি এবং এনবিআরের সমন্বিত যৌথ অনুসন্ধান তদন্ত টিম গঠন করে দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই টিমের কার্যপরিধিও ঠিক করেছে মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস যৌথ দলকে আইনি সহায়তা দিবেন। তদন্তের গোপনীয়তা রক্ষা করে এই টিম পাচারের অর্থ দেশে ফেরাতে গঠিত টাস্কফোর্স এবং বিএফআইইউকে তথ্য সরবরাহ করবেন। এই যৌথ দলের কার্যালয় বিএফআইইউ বা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিরাপদ স্থানে হবে। টিআইবি মনে করে, পাচারের অর্থ দেশে ফেরানো কঠিন হলেও সমন্বিত উদ্যোগে সম্ভব হতে পারে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় এবং সেইখানেই যে পারস্পরিক আইনি সহযোগিতার বিষয়টা আছে। ওইসব দেশের এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এক ধরনের সহমর্মিতা আছে, আমাদের আন্দোলনের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতার মনোভাব আছে। এই সুযোগটা নেওয়া সম্ভব, যার মাধ্যমে যে দীর্ঘ প্রক্রিয়াটাকে একটু টেলিস্কোপিং করে একটা ত্বরান্বিত করা সম্ভব হতে পারে। যৌথ তদন্ত দল গঠনের বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট কোনো সংস্থার দায়িত্বশীল কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্বাধীনতার পর থেকে কম বেশি অর্থ পাচার হয়েছে বিদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে, গত 15 বছরে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে এ সময়ে। এই অর্থ দেশে ফেরানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তের সাথে দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে যৌথ ব্রিফিং করবেন তারা। দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভিসা অব্যাহতি সংক্রান্ত সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট শনিবার রাত 10:40 একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশে দেশটির রাষ্ট্রপ্রধান পর্যায়ে এটি প্রথম সরকারি সফর। 7 বছর পর রাজনৈতিক কর্মসূচিতে আসছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী 21শে ডিসেম্বর উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে এ সমাবেশ আয়োজন করা হয়েছে। 2018 সালের ফেব্রুয়ারিতে সবশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। এবছর 21শে ডিসেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন ডিবিসি নিউজকে জানান, বিএনপি চেয়ারপারসন শারীরিকভাবে সুস্থ থাকলে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নেবেন। এজন্য সমাবেশ 2 ঘন্টার মধ্যে শেষ করা হবে। এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেফ হোমে এ সরকারের আমলে প্রথমবারের মতো কোনো আসামি হিসেবে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এর আগে বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়, যেখানে জুলাই আগস্টে হত্যাকাণ্ড কিভাবে ঘটেছে, কিভাবে কার নির্দেশে এসব হত্যাকাণ্ড ঘটানো হলো, কোন কোন অফিসারের মাধ্যমে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, গোলাবারুদ কোথা থেকে এলো, কারা নির্দেশ দিল, এসব বিষয় জিজ্ঞাসাবাদ করতে অনুমতি চেয়েছিল প্রসিকিউশন। তারই ধারাবাহিকতায় 15 ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেয় ট্রাইব্যুনাল। বাংলার লাখো শহীদ ও শতাধিক মায়ের ত্যাগের সঙ্গে মিশে আছে স্বাধীনতার ইতিহাস এবং বিজয়ের আনন্দ। 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে বাংলার শোষিত মানুষ পেয়েছিল নতুন ভূখণ্ড, আসে বিজয়ের আনন্দ। সেই পথ ধরে প্রতি বছর ডিসেম্বরে আসে উৎসবের বারতা নিয়ে। ৫৪ বছর আগে অবসান হয় ২৪ বছরের পাকিস্তানি দুঃশাসনের। শোষণের জাতাকলে নিষ্পেষিত বাঙালি প্রথমবার পায় স্বাধীন দেশে মুক্তির স্বাদ। ২৪-এর গণঅভ্যুত্থানের সাথে বিজয়ের মাস এবার মিশে গেছে একই মোহনায়, বিশেষ তাৎপর্য বহন করে মানুষের হৃদয়ে। বিজয়ের মাসকে সামনে রেখে রাজধানী ঢাকার পথে ঘাটে মিলছে জাতীয় পতাকার দেখা। ক্রেতা ও বিক্রেতার সমাগম দেখা যাচ্ছে পতাকা ফেরির কাছে। ছোট বড় সবাই কিনছেন বিজয় অর্জিত লাল সবুজ পতাকা। বিজয়ের মাস, এই জন্য আমরা পতাকা কিনেছি। এই মন বিজয় দিবস আমার বাইকের সামনে দিয়ে লাগাবো, ভালো দেখা যাবে এটার জন্য। ২৪ ও ৭১-এর অনন্ত বিজয় প্রতিদিন পালন করতে অনেকেই প্রতিনিয়ত লাল সবুজ রঙে নিজেকে সাজিয়ে নিচ্ছেন। কেউ বা মাথায় লাল সবুজের পতাকা জড়িয়ে বিজয় আবরণে জড়াচ্ছেন নিজেকে। বিজয় অর্জনটা আসলে প্রত্যেক দিনের একটা প্র্যাকটিস এবং এটার একটা চর্চা থাকা উচিত, যাতে করে ১০০ বছর পরেও আপনার মনে হবে আপনি বিজয়ী। আমার কাছে, আমার পরিবারের কাছে প্রতিটি দিনেই বিজয় দিবস। বাবা মাকে সাথে নিয়ে ছোটরাও বিজয়ের মাসকে স্মরণে ব্যস্ত। মজা লাগে। ঘুরতে কেমন লাগে? মজা। ২ দিবসকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানের ছোট ছোট দোকানগুলো। আসে ঘুরতে আসে, অনেক দূরে দূরে থেকে মানুষ আসে, কেনা বেচা অনেক ভালো। এই দিবসগুলো বেচা কেনা একটু ভালো হয়, লোকজন ফ্রি থাকে, একটু আসে বেশি। যে কোনো দিবসেই ফুলের গুরুত্বটা থাকে অন্যরকম, এবারও তার ব্যতিক্রম নয়। বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের জন্য ফুলের দোকানেও ভিড় দেখা যায়। বুদ্ধিজীবী দিবস ও 16 ডিসেম্বর আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই যাচ্ছে। লাস্ট ইয়ারে তো এমন অর্ডার পাই নাই, এখন আশাবাদী। শাহবাগে সব ধরনের ফুল পাওয়া যায়, এই জন্য এখানে আসা। বিজয় এমন এক আনন্দ যা সবার মাঝে নতুন রং এনে দেয়, আর সেই রঙেই রঙিন হয় দেশ এবং দেশের প্রতিটি নাগরিক। শুধুমাত্র পতাকার লাল সবুজ রঙেই নয়, রংধনুর ৭ রঙের সাথেই চলে বিজয় উদযাপনের প্রস্তুতি। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। সব ধরনের সংস্কার সহ শেষ হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এক ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হতে যাচ্ছে এবারের বিজয় দিবস। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ ও কূটনীতিক সহ বিশিষ্টজনেরা। এরপরই সৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। শ্রদ্ধা, ভালোবাসা আর ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। প্রতি বছরের মতো এসব দিক মাথায় রেখে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। শেষ হয়েছে সংস্কার সহ রং তুলির কাজ। বাহারি রঙের ফুলে নতুন করে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ। প্রায় ১.৫ মাস ধরে অর্ধশতাধিক কর্মী শ্রম দিয়ে সাজিয়ে তুলেছেন ১০৮ একর আয়তনের গোটা সৌধ চত্বর। বিজয় দিবস উপলক্ষে আমরা লাইটিং এর কাজ করা হয়, আলোকসজ্জ কাজ চলতেছে প্রায় ১.৫ মাস। পরিষ্কার পরিচ্ছন্ন করছি, লোকজন আসিবে। একটা পাতা যদি পরে সেটা আমরা সাথে সাথে টুকাই নিয়ে যেতেছি। ইতোমধ্যে শেষ হয়েছে আলোকসজ্জা সহ সিসি ক্যামেরা স্থাপনের কাজ। প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। এদিকে দিবসটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধ সহ আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি। শেষ হওয়া অবধি এই ব্যবস্থা
চলমান থাকবে, অব্যাহত থাকবে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য 8ই ডিসেম্বর থেকে জাতীয় স্মৃতিসৌধে বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ। ডিবিসি নিউজ ডেস্ক। বাইরে থেকে সুন্দর দেখালেও ভিতরের চিত্র ভিন্ন। নেই পর্যাপ্ত বই, পুরনো হয়ে পড়েছে সব আসবাবপত্র, নেই মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন। অযত্ন, অবহেলা আর পরিকল্পনার অভাবে 16 বছরের পূর্ণাঙ্গ রূপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্মৃতিসৌধ জাদুঘর। নেই পর্যাপ্ত জনবল ও সুষ্ঠু ব্যবস্থাপনা। সংস্কারের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জাতীয় এই বীরের স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। 1971 সালের 17 এপ্রিল পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। ভোলার এই কৃতি সন্তানের স্মৃতি ধরে রাখতে 2008 সালে নির্মাণ করা হয় গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। তবে গ্রন্থাগারে নেই পর্যাপ্ত বই, পুরনো হয়ে পড়েছে আসবাবপত্র, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নও কম। জাদুঘরটি বাইরে থেকে সুন্দর হলেও ভেতরে দেখার মতো তেমন কিছু নেই। জাদুঘরটি যেভাবে পরিচালনা করা দরকার, দেখা দরকার, জাদুঘরে যে বিশিষ্ট মোস্তফা কামালকে যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে এটা হচ্ছে না। জাদুঘরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের তেমন কোনো নিদর্শন নেই, এমনকি মুক্তিযুদ্ধের কোনো প্রামাণ্যচিত্রও নেই। ফলে শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত সংগ্রহশালাটি দেখতে এসে হতাশ হয়ে ফিরে যান দর্শনার্থীরা। এই জাদুঘরে আসি, কিন্তু এই জাদুঘরের ভিতর চেয়ার টেবিল এবং বই ছাড়া আমরা কিছুই দেখতে পাই না। রাষ্ট্রীয়ভাবে কিংবা ব্যক্তিগত উদ্যোগে তাকে নিয়ে কিছুই করা হয় না। বর্তমানে জাদুঘরটির দেখভালের দায়িত্বে জেলা পরিষদ, কিন্তু রক্ষণাবেক্ষণে নেই পর্যাপ্ত জনবল। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। কারণ অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে হতাশগ্রস্ত হয়ে যায় যে আমরা আসলাম জাদুঘর দেখতে, কিন্তু জাদুঘরের কিছুই নেই। আমাদের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মহোদয় নির্দেশনা প্রদান করেছেন যে এইটির একটি প্রতিবেদন প্রেরণ করার জন্য, আর কি কি করলে এইখানে তার স্মৃতির উদ্দেশ্যে তার স্মৃতিকে ধরে রাখা যায় সেটি আমরা খতিয়ে দেখছি এবং সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিকে জাদুঘরটি সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের স্মৃতি তুলে ধরতে বিশেষ দিনগুলোতে স্মরণ সভা করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সারা দেশেই জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের ওপর দিয়ে গত 3 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয়েকদিন ধরে উত্তরের এ জেলাতে ঘন কুয়াশায় ঢাকা জেলার পথঘাট। সারাদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা থেকে বাড়তে থাকে শীতের তীব্রতা। ভোরে ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে গায়ে গরম কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবীরা। কনকনে ঠান্ডায় নাকাল কুড়িগ্রামের জনজীবন। রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। জেলায় শীতার্ত মানুষের সরকারি বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি এখনো। চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন, যদিও বেলা বাড়তেই দেখা মেলে সূর্যের। শীতে খেজুর রস আহরণ যশোরের গ্রামীণ জনপদের প্রতিদিনের দৃশ্য। ব্যস্ত সময় পার করছেন গাছিরা। রস দিয়ে তৈরি হচ্ছে গুড়, পাটালি ও পিঠা পায়েস। স্থানীয়দের পাশাপাশি দেশ জুড়ে যার জনপ্রিয়তা। এদিকে গাছিদের প্রশিক্ষণের পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হেমন্তর সকালে ঘাসের ডগায় জলজলে শিশির বিন্দু। আবছা কুয়াশা ভেদ করে যশোরের পূর্ব আকাশে উকি দিচ্ছে সূর্য। খেজুর পাতার মাঝে সূর্যের উকি যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে গাছির। তবুও আপন মনে কাজ করে যাচ্ছেন তারা। গাছে ঝোলানো মাটির হাড়ি থেকে সুমিষ্ট রস আহরণ মৌসুমের মহা উৎসব। গাছ নিংড়ানো সুমিষ্ট জলীয় উপকরণটি দিয়ে তৈরি পিঠা পায়েস যেন বাঙালিয়ানাকে পূর্ণতা দেয়। চলছে গুড় পাটালি তৈরির ধুম। ব্যস্ততা বেড়েছে কৃষানীরও। আমনের নতুন চালের গুড়ার পিঠা পায়েসের মম গন্ধ চারদিকে। আজানের সময় যায় যে সকালবেলা গাছ খুলে নিয়ে আসে, হাঁড়ি কুড়ি ধুয়ে পাকলে চুলোয় তুলি, 200-250 ভা গুড় তৈরি করি। আমার নাচ ছেলেরা এসে, পোতা ছেলেরা বাইরে থাকে, এরা পিঠে খাতে এসে, তাই আমি পিঠে বানাচ্ছি। এই পিঠে তো শহরে পাওয়া যায় না, এজন্য দাদি বাড়ি আসছি পিঠে খাতে। খেজুর রস ও গুড়ের সাথে যশোরের মানুষের জীবনধারা যেন একাকার। গাছ থেকে নামিয়ে বড় চুলিতে জাল দেয়া হয় রস।
তারপর তা শুকিয়ে হয় গুড়। দক্ষ কৃষানীরাই এই নিয়মে ভালো মানের গুড় পাটালি তৈরি করতে পারেন। সকালবেলা ভাড়ে করে রস বাড়ি নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে তাবাল আকার পারে দিয়ে রসটা ছেঁকে তাবালে তুলে দেওয়া হয়, তুলে দেওয়ার পরে রসটা জ্বালায়ে গুড় তৈরি করে। প্রতিদিন 20 থেকে 25টা গাছ কাটি, সারাদিন গাছ কেটে আবার সেই ভোরবেলা খুলতে হয়, সেই রস জ্বালাতে হয়, জ্বালিয়ে তারপরে আবার সেই ভাড় পরিষ্কার করে আবার কাজ করতে হয়, সময়ই পাওয়া যায় না। গাছের সঠিক পরিচর্যায় গাছীদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। 3,13,000 গাছ থেকে আমরা রস আহরণের প্রক্রিয়ায় রয়েছি এবং বাজারে যাতে আমরা সাবস্ট্যান্ডার্ড গুড় না পাই সেজন্য আমাদের মনিটরিং অব্যাহত আছে। আমরা গাছীদেরকে উদ্বুদ্ধ করছি। যশোরে এবার 6,600 হেক্টর জমিতে আবাদকৃত খেজুর গাছ থেকে 3,400 মেট্রিক টন গুড় উৎপাদনের প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ডিবিসি নিউজ ডেস্ক। ভোলায় 2 শতাধিক ছিন্নমূল অসহায় নারী পুরুষের মধ্যে শীত বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার বিকেলে দৌলত খানের হাজিপুর ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে শীত বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ। এ সময় সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এর আগে তিনি দৌলতখান উপজেলার সিপিপি সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন। বিজয় দিবস উদযাপন উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে রেজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। শনিবার হোটেলের হলরুমে বিজয় দিবস শিরোনামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 5 থেকে 12 বছর বয়সী 2 শতাধিক শিশু এই প্রতিযোগিতায় অংশ নেন। আয়োজকরা জানান, চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা যাতে তাদের শৈল্পিক দক্ষতা ও অভিব্যক্তি প্রকাশ এবং প্রতিভার বিকাশ সাধন করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নতুন করে ভ্রমণজনিত কোনো নিষেধাজ্ঞা না থাকায় পর্যটক বাড়ছে পার্বত্য জেলা বান্দরবানে। প্রাণ ফিরেছে পর্যটন স্পট এবং হোটেল মোটেলগুলোতে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবার শীত মৌসুমে আশানুরূপ পর্যটকের সমাগম ঘটবে বলে আশা খাত সংশ্লিষ্টদের। পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যবস্থা। প্রায় 1 মাস পর 6 নভেম্বর থেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় বান্দরবানের রুমা, রুয়াংছড়ি ও থানচি ছাড়া বাকি 4 উপজেলায়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে ভ্রমণ পিপাসুদের সমাগম বেড়েছে মেঘ, পাহাড় আর ঝর্ণার মিতালিগড়া পার্বত্য এই জেলায়। মেঘলা, চিম্বুক, নীলগিরি, নীলাচল এখন মুখর পর্যটকদের পদচারণায়। বান্দরবনের এই নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য, উপলোকন করার জন্য সপরিবারে চলে আসছি। এই স্পটে আসার পর আমাদের খুব ভালো লাগছে এবং অন্যরকম একটা অনুভূতি এই জায়গার। নর্মালি বান্দরবান যেদিকেই তাকাই ওদিকেই সুন্দর। হ্যাঁ, তো ভিউ এর জন্যই আসি, এত সুন্দর, এত বেশি গাছ। বান্দরবানের আমরা যেদিকে থাকি সেদিকেই তাই সুন্দর লাগে, আমাদেরকে আকর্ষণ করে আর কি। কেবল কার উঠলাম বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমাদের মূলত এখানে ওঠা। ভ্রমণ পিয়াসীদের আনাগোনা বেড়ে যাওয়ায় প্রাণ ফিরেছে এতদিন ধরে পর্যটক শূন্য হোটেল মোটেলগুলোতেও। স্কুল কলেজগুলিতে শীতকালীন ছুটি চলছে, তাছাড়া সামনে বড়দিনের ছুটি, সব মিলিয়ে পর্যটনের সংখ্যা এখানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য আমরা প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্ট মালিকদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি। বাকি 3 উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিলে ঘুরে দাঁড়াবে পাহাড়ের পর্যটন খাত, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। এক যুগ পার হওয়ার পর বহুল আলোচিত বিআরটি প্রকল্পে কাজ পুরোপুরি শেষ না করেই শুরু হলো বিআরটিসি বাস সার্ভিস। 10টি এসি বাস শিববাড়ি টার্মিনাল থেকে বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত 22 কিলোমিটার পথে চলাচল করবে। এদিকে ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত রুটে চালু হয়েছে 2 জোড়া কমিউটার ট্রেন। গাজীপুরের শিববাড়ি থেকে বিআরটি লেনে শুরু হলো বিআরটিসির 10টি বাসের পরীক্ষামূলক চলাচল। একদিকে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি, অন্যদিকে নিজস্ব বাস কেনা হয়নি, তাই আপাতত বিআরটিসির 10টি বাস দিয়ে চলবে এই সেবা। ভোর 6:30 থেকে রাত 8টা পর্যন্ত মিলবে এই সুবিধা। অফিসগামী সাধারণ যাত্রীরা এই সেবায় খুশি, তবে এ প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় রাস্তায় যানজটের সংখ্যা অনেকের। এই লেন দিয়ে যখন এই গাড়িটা যাবে তখন আমাদের দূরত্বটা কমে আসবে, মানে আমাদের ওই ভোগান্তিটা কমে যাবে। রুটের যে অসমাপ্ত কাজ, সেই সমস্ত কাজ যদি না করা হয় জনগণের আরো অনেক বেশি বেহাল দশা হতে পারে।
জনবল সংকটের কারণে সড়কে শৃঙ্খলা নিয়ে হিমশিম ট্রাফিক বিভাগ। মিটিং হয়েছে, সেখানে আমরা আমাদের যে পর্যাপ্ত ট্রাফিক জনবলের অভাব আছে সেই বিষয়টা আমরা তুলে ধরেছি। আমরা অনুরোধ করেছি যেন বিআরটিএ থেকে ম্যাজিস্ট্রেট সহ বিআরটি এর কিছু জনবল থাকে এই বিআরটি লেনে। শুরুতে বিআরটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 2,398 কোটি টাকা। 3 দফা সংশোধনের পর তা বেড়ে দাঁড়িয়েছে 4,268 কোটিতে। চেষ্টা হলেও মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই সার্ভিস উদ্বোধন করা হয়েছে বলে জানান। মানুষ যাতে উপকৃত হয় এই জন্য আমরা এই অসম্পূর্ণ বিআরটি লেনে আমরা বাস চালু করেছি। ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে এখানকার এই যে বিআরটি লেনের বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। এদিকে ঢাকা গাজীপুর রুটে চালু হলো 2 জোড়া কমিউটার ট্রেন। রবিবার সকালে জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল 7টায় জয়দেবপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছায় 8টা 40 মিনিটে। ডিবিসি নিউজ ডেস্ক। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সাথে যোগাযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যান্টনি ব্লিংকেন। এ সময় এইচটিএস এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে বাইডেন প্রশাসন যোগাযোগ করেছে বলে জানান ব্লিংকেন। তবে কিভাবে এই যোগাযোগ হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মানহানির মামলা মীমাংসা করতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $1.5 কোটি পরিশোধ করবে দেশটির সংবাদ মাধ্যম এবিসি নিউজ। স্থানীয় সময় শনিবার সিদ্ধান্তের কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এবিসি নিউজের উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস প্রমাণ ছাড়াই ট্রাম্পকে ধর্ষণের জন্য অভিযুক্ত বলে মন্তব্য করা এই ক্ষতিপূরণ দিতে হচ্ছে। মীমাংসার শর্ত হিসেবে স্টেফানোপোলাসের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া ট্রাম্পের পক্ষে একটি প্রেসিডেন্ট ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম স্থাপনের জন্য $1.5 কোটি দেবে তারা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।